গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সমগ্র থেকে এবং হিমু। আজ রয়েছে চতুর্থ অর্থাৎ শেষ পর্ব। দুপুরের দিকে আমি আমার পুরনো মেসে গেলাম। বদরুল সাহেবের খোঁজ নেওয়া দরকার। চাকরি কিছু হয়েছে কিনা হবার কোনো সম্ভাবনা আমি দেখছি না, তবে বদরুল সাহেবের বিশ্বাস থেকে মনে হচ্ছে হয়ে যেতেও পারে। মানুষের সবচেয়ে বড় শক্তি তার বিশ্বাস। অনেকক্ষণ কড়া নাড়ার পর বদরুল সাহেব দরজা খুললেন। তার হাসি খুশি ভাব আর নেই, চোখ বসে গেছে। এই দুদিনেই মনে হয় শরীর ভেঙে পড়েছে। তার গোলগাল মুখ কেমন লম্বাটে দেখাচ্ছে। বদরুল সাহেবের খবর কি? খবর বেশি ভালো না হিমু ভাই। কেন বলুন তো? আমার স্ত্রীর শরীরটা খুব খারাপ। ছোট মেয়ের চিঠি গত পরশু পেয়েছি। চিঠি পাওয়ার পর থেকে খেতেও পারছি না, ঘুমোতেও পারছি না। ঢাকায় পড়ে আছেন কেন? আপনার চলে যাওয়া উচিত না? ইয়াকুব আগামীকাল বিকেলে দেখা করতে বলেছে, এই জন্যই যেতে পারছি না। শেষ পর্যন্ত তাহলে আপনাকে চাকরি দিচ্ছে? জি, চাকরিটাও তো খুব বেশি দরকার। চাকরি না পেলে সবাই না খেয়ে মরব। আমি খুবই গরিব মানুষ হিমু ভাই। কত শখ ছিল স্ত্রী পুত্র কন্যা নিয়ে একসঙ্গে থাকব। অর্থের অভাবে সম্ভব হয় নাই। একবার মালিবাগে একটা বাসা প্রায় ভাড়া করে ফেলেছিলাম। 2 রুমের একটা ফ্ল্যাট, বারান্দা আছে, রান্নার একটা জায়গা আছে, সামনে বড় আম গাছ, ডালের দোলনা বাঁধা। এত পছন্দ হয়েছিল, ভেবেছিলাম কষ্ট করে কোনো মতে থাকবো। এরা 6 মাসের ভাড়া অ্যাডভান্স চাইল। কোথায় পাবো 6 মাসের অ্যাডভান্স বলুন দেখি? তা তো বটেই। হিমু ভাই, ছোট মেয়ের চিঠিটা একটু পড়ে দেখেন। মাত্র ক্লাস 6-এ পড়ে, কিন্তু চিঠি পড়লে মনে হয় কলেজে পড়া মেয়ের চিঠি। 2টা বানান অবশ্য ভুল করেছে। চিঠি পড়লাম। আমার অতি প্রিয় বাবা। বাবা, মার খুব অসুখ করেছে। প্রথমে বাসায় ছিল, তারপর পাশের বাড়ির মজনু ভাইয়া মাকে হাসপাতালে ভর্তি করেছে। ডাক্তাররা বলেছে ঢাকায় নিয়ে যেতে। বাসায় সবাই কান্নাকাটি করছে। তুমি কোনো টাকা পাঠাওনি কেন বাবা? মা প্রথম ভেবেছিল পোস্ট অফিসে টাকা আসেনি। রোজ পোস্ট অফিসে খোঁজ দিতে যায়। তারপর মা কোত্থেকে যেন শুনলো তোমার চাকরি চলে গেছে। বাবা, সত্যি কি তোমার চাকরি চলে গেছে? সবার চাকরি থাকে, তোমারটা চলে গেল কেন? তোমার চাকরি চলে যাবার কথা শুনে মা বেশি কান্নাকাটি করেনি, কিন্তু বড় আপা এমন কান্না কেঁদেছে তুমি বিশ্বাস করতে পারবে না। বড় আপা কাঁদে আর বলে, আমার এত ভালো বাবা, আমার এত ভালো বাবা। আমি বেশি কাঁদিনি, কারণ আমি জানি তুমি খুব ভালো একটা চাকরি পাবে। কারণ আমি নামাজ পড়ে দোয়া করছি। বাবা, আমি নামাজ পড়ে শিখেছি। ছোট আপা বলেছে আত্মাহিয়াতু ছাড়া নামাজ হয় না। ওই দোয়াটা এখনও মুখস্থ হয় নাই, এখন মুখস্থ করছি। মুখস্থ হলে আবার তোমার চাকরির জন্য দোয়া করব। বাবা, মার শরীর খুব খারাপ, এত খারাপ যে তুমি যদি মাকে দেখো চিনতে পারবে না। তুমি তাড়াতাড়ি চলে এসো বাবা। ইতি, তোমার অতি আদরের ছোট মেয়ে জাহেদা বেগম, ক্লাস 6, রোল 1। চিঠি পড়েছেন হিমু ভাই? জি। মেয়েটা পাগলি আছে। চিঠির শেষে সবসময় ক্লাস, রোল নং কত লিখে দেয়। ফার্স্ট হয়তো, এই জন্য বোধ হয় লিখতে ভালো লাগে। ভালো লাগালেই কথা। 2টা বানান ভুল করেছে, লক্ষ্য করেছেন? খোঁজ আর মুখস্থ। মুখস্থ দীর্ঘ উকার দিয়ে লিখেছে। কাছে থাকি না, কাছে থাকলে যত্ন করে পড়াতাম। সন্ধ্যাবেলা নিজের ছেলে মেয়েদের পড়াতে বসার আনন্দ কি তার কোনো তুলনা আছে? তুলনা নাই, সবই কপাল। বদরু সাহেব। জি হিমু ভাই। আগামীকাল 5টার সময় আপনার ইয়াকুব সাহেবের কাছে যাবার কথা না? জি, আমি ঠিক 4:40 এসে আপনাকে নিয়ে যাব। আমিও যাব আপনার সঙ্গে। আপনার বন্ধু আবার আমাকে দেখে রাগ করবে না তো? জি না, রাগ করবে না। রাগ করার কি আছে? সে যেমন আমার বন্ধু, আপনিও সেরকম আমার বন্ধু। আপনি সঙ্গে থাকলে ভালো লাগবে। চাকরির সংবাদ একসঙ্গে পাবো, দুঃখ ভাগাভাগি করতে ভালো লাগবে। চাকরির সংবাদ?
দুঃখ ভাগাভাগি করা যায় না হিমু ভাই, কিন্তু আনন্দ ভাগাভাগি করতে ভালো লাগে। ঠিক বলেছেন। দুপুরে কিছু খেয়েছেন? জি না। আসুন, ভাত খেয়ে আসি। কিছু খেতে ইচ্ছে করছে না। এমনিতেই মেয়ের চিঠি পড়ে মনটা খারাপ, তার উপরে এমন একটা ঘটনা ঘটেছে, মনটা ভেঙে গেছে। কি ঘটনা? বলতে লজ্জা পাচ্ছি হিমু ভাই। লজ্জা পেলে দরকার নেই। না, আপনার কাছে কোনো লজ্জা নেই। আপনি শুনুন। ফার্মগেটে গিয়েছি, হঠাৎ দেখি রশিদ, আব্দুর রশিদ, নগ্ন, শুধু কোমরে একটা গামছা। তার কাছে যাচ্ছে আর বলছে একটা লুঙ্গি কিনে দিতে। আপনার সঙ্গে কথা হয়েছে? জি না। ও যেন আমাকে দেখতে না পায়, এই জন্য পালিয়ে চলে এসেছি। তারপর নিজের একটা লুঙ্গি, একটা শার্ট নিয়ে আবার গেলাম, তাকে পাইনি। মানুষের কি অবস্থা দেখেছেন হিমু ভাই? জি দেখলাম। ইয়াকুবের কাছ থেকে ও চাকরি কথা বলবো বলে ভাবছি। আগে নিজেরটা হোক, তারপর বলবেন। রশিদকে দেখে এতটা মন খারাপ হয়েছে। আপনি তাহলে দুপুরে কিছু খাবেন না? জি না। তাহলে আমি উঠি। আগামীকাল চাকরির খবরটা নিয়ে আমরা এক কাজ করব, সরাসরি আপনার দেশের বাড়িতে চলে যাব। সত্যিই যাবেন হিমু ভাই? যাব। আপনার ভাবির শরীরটা খারাপ, আপনাকে যে চারটা ভালো মন্দ রেখে খাওয়াবে সে উপায় নেই। শরীর ঠিক করিয়ে ভালো মন্দ রাঁধিয়ে খেয়ে তারপর আসবো। ভাবি সবচেয়ে ভালো রাঁধে কোন জিনিসটা বলুন তো? গরুর গোশতের একটা রান্না সে জানে, অপূর্ব। মেথি বাটা দিয়ে রাঁধে। পুরো একদিন সিরকা আদা রসুনের রসে মাংস ডুবিয়ে রাখে, তারপর খুব অল্প আঁচে সারাদিন ধরে জাল হয়। বাইরে থেকে এক ফোঁটা পানি দেওয়া হয় না। কি যে অপূর্ব জিনিস ভাই সাহেব। ওই মেথির রান্নাটা ভাবিকে দিয়ে রাখতে হবে। অবশ্যই অবশ্যই। পোনা মাছ যদি পাওয়া যায় তাহলে আপনাকে এমন এক জিনিস খাওয়াবো, এই জীবনে ভুলবেন না। কচি সজনে পাতা বটে, পোনা মাছের সঙ্গে রাঁধতে হয়। কোনো মশলা না, কিছু না। দুটা কাঁচামরিচ, এক কোয়া রসুন, একটু পেঁয়াজ। এই দেখুন, বলতে বলতে জিভে পানি এসে গেল। জিভে পানি যখন এসে গেছে, চলুন খেয়ে আসি। জি আচ্ছা, চলুন। আপনি দেশে যাবেন ভাবতে এত ভালো লাগছে। মেস থেকে বেরোবার মুখে ম্যানেজার হায়দার আলী খাঁ বললেন, স্যার, আপনি মেসে ছিলেন না, আপনার কাছে ওই মেয়েটা দুবার এসেছিল। ইরা? জি ইরা। উনার বাসা যেতে বলেছে, খুব দরকার। জানি। আমার ওই মেয়ের দেখা হয়েছে। ওই মেয়ে যদি আবার আসে বলবেন গেট লস্ট। স্যার, কি বলবো? বলবেন গেট লস্ট, কঠিন গলায় বলবেন। জি আচ্ছা। হায়দার আলী খাঁ পিরিচে চা খাচ্ছিল, আবারও সারা শরীরে চা ফেলে দিল। এই মানুষটা আমাকে তো ভয় পায় কেন কে জানে। রাতের অনিদ্রাজনিত ক্লান্তি, দুশ্চিন্তা ও আতঙ্ক ভোরবেলা একটা হট শাওয়ার দিয়ে রেশমা খালা দূর করে দেন। গোসলের পর তিনি পরচুলাটা মাথায় দেন, খানিকটা সাজগোজ করে আমার ঘরে এসে বললেন, কিরে হেমু, জেগেছিস? গুড মর্নিং। আমিও বলি, গুড মর্নিং খালা। চা দিতে বলেছি, হাত মুখ ধুয়ে আয়। তোমাকে তো আজ দারুণ লাগছে। কপালে টিপ দিয়ে বয়স 10 বছর কমিয়ে ফেলেছ। এখন তোমাকে দেখে মনে হচ্ছে তোমার বয়স 52। খালা অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, আমার বয়স তো আসলেই 52। ও সরি। হিমু, তোর ঠাট্টা ফাজলামি আমার ভালো লাগে না। সাজগোজ সামান্য করি, তাতে কি? দুদিন পরে তো মরেই যাব। কবরে গিয়ে তো সাজতে পারবো না। কবরে তোরা তো আর ক্রিম লিপস্টিক দিয়ে আসবি না। সেটা খাঁটি কথা। বয়সকালে সাজতে পারিনি। এমন এক লোকের হাতে পড়েছিলাম যার কাছে সাজা না সাজা এক। তাকে একবার ভালো একটা ক্রিম আনতে বলেছিলাম, সে দেশি তিব্বত ক্রিম নিয়ে এসে চলে এসেছে। তারপরেও আফসোস এত, নাকি দাম। এখন তো পুষিয়ে নিচ্ছ। তা নিচ্ছি। আয়, চা খাবি? আজ ইংলিশ ব্রেকফাস্ট। চমৎকার। চায়ের টেবিলে রেশমা খালাকে বললাম, খালা, অদ্য শেষ সকাল। খালা বললেন, তার মানে কি? তার মানে হচ্ছে নাস্তা খেয়েই আমি ফুটছি। ফুটছি মানে কি? ফুটছি মানে বিদায় হচ্ছি।
লম্বা পা ফেলে পগার পার। আশ্চর্য কথা, চলে যাবি কেন? চলে যাবি কেন? এখানে কি তোর কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধাই হচ্ছে না, বরং সুবিধা হচ্ছে। আমার ভুঁড়ি গজিয়ে গেছে। মেদ ভুঁড়ি কি করি, ওয়ালাদের খুঁজে বের করতে হবে। ঠাট্টা করবি না হিমু, খবরদার, ঠাট্টা না। আমি মোটেও ঠাট্টা করছি না খালা, চা খেয়েই আমি ফুটবো। খালা বিস্ময় নিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন, চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, আমার এই ভয়ঙ্কর অবস্থা দেখেও তোর দয়া হচ্ছে না? রাতে এক ফোঁটা ঘুমোতে পারি না। ওই বদমাস লোকটার যন্ত্রণায় মাঝে মাঝে ছাদ থেকে লাফিয়ে পড়ে যেতে, মরে যেতে ইচ্ছে করে। আর তুই চলে যাবি? আমি অবাক হয়ে বললাম, খালু সাহেব কি কালো এসেছিল? গতকাল তো তার আসার কথা না। আমার সঙ্গে কথা হয়েছে। খালা হতভম্ব হয়ে বললেন, তোর সঙ্গে কথা হয়েছে? হুম। হুম হ্যাঁ করিস না, ঠিক মতো বল, তুই দেখেছিস? হুম। আবার হুঁ? আরেকবার হুঁ বললে কেতলির সব মাথায় ঢেলে দেব। কখন দেখা হলো? কাল রাত 9টার দিকে। বলিস কি? তুমি রাতে খাওয়ার জন্য ডাকলে আমি ঘর থেকে বেরোবো, স্যান্ডেল খোঁজার জন্য নিচু হয়ে দেখি উনি ঘাপটি মেরে খাটের নিচে বসে আছেন। তোর খাটের নিচেও বসবে কিভাবে? তোর খাটটা হলো বক্স খাট, বক্স খাটের আবার নিচ কি? ঠিক নিচ না, বলতে ভুল করেছি, খাটের সাইডে। গায়ে কাপড় চোপড় ছিল? হুম। তুই দেখে ভয় পেলি না? ভয় পাবো কেন? জীবিত অবস্থায় ওনার সঙ্গে আমার ভালো খাতির ছিল। একবার হেঁটে হেঁটে সদরঘাটের দিকে যাচ্ছি, তিনি তার প্রাইভেট রিক্সা যাচ্ছিলেন, আমাকে দেখে রিক্সা থামিয়ে তুলে নিলেন। পথে এক জায়গায় আখের শরবত বিক্রি হচ্ছিল, রিক্সা থামিয়ে আমরা আখের শরবত খেলাম। তারপর খালু সাহেব আইসক্রিম কিনলেন, খেতে খেতে আমরা 3জন যাচ্ছিলাম। 3জন হলো কিভাবে? রিক্সাওয়ালাও খাচ্ছিল। 3জন মিলে রীতিমতো এক উৎসব। বুঝলে খালা, তখনই বুঝলাম উনি একজন অসাধারণ মানুষ, প্রায় মহাপুরুষ পর্যায়ের। ব্যবসায়ীরাও মহাপুরুষ হতে পারে কোনোদিন ভাবিনি। তুই এক কথা থেকে আরেক কথা চলে যাচ্ছিস, আসল কথা বল। খাটের নিচে ও বসেছিল? খাটের নিচে না, সাইডে। তারপর? আমি বললাম, খালু সাহেব কেমন আছেন? সে কি বলল? কিছু বললেন না, মনে হলো লজ্জা পেলেন। তখন আমি বেশ রাগ রাগ ভাব নিয়ে বললাম, আপনার মতো একটা ভদ্রলোক মেয়ে ছেলেকে ভয় দেখাচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? ভয় দেখানোর মধ্যেও তো শালীনতা ভদ্রতা আছে। ন্যাংটা হয়ে ভয় দেখানো, তাও নিজের স্ত্রীকে, ছি ছি। তুই কি সত্যি এসব বলেছিস? হ্যাঁ বললাম। উনি আমার কথায় লজ্জা পেলেন খুব, মাথা নিচু করে ফেললেন। আমার তখন মনটা একটু খারাপ হলো। আমি বললাম, এসব করছেন কেন? সে কি বলল? কথাবার্তা তার খুব পরিষ্কার না, অস্পষ্ট। কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না। তবু যা বুঝেছি, উনি বললেন, তোর খালাকে শিক্ষা দেওয়ার জন্য এসব করছি, শিক্ষা হয়ে গেলে আর করব না। রেশমা খালা ফস করে বললেন, শিক্ষা? কিসের শিক্ষা? আমি কি করেছি যে সে আমাকে শিক্ষা দিবে? সারা জীবন যন্ত্রণা করেছে, মরার পরেও যন্ত্রণা দিচ্ছে, আর কিছু না। লোকটা ছিল হাড় বদমাস। আমিও খালু সাহেবকে এই কথাই বললাম, শুধু বদমাসটা বললাম না। তখন খালু সাহেব বললেন, তুমি আসল ঘটনা জানো না, তোমার খালা আমাকে বিষ খাইয়েছিল। এত বড় মিথ্যা কথা আমার নামে? এত সাহস! ব্যথায় তখনও দম যায় যায় অবস্থা। আমার মাথার নেই ঠিক, দৌড়ে ওষুধ নিয়ে এনে খাওয়ালাম। ইচ্ছে করে তো খাওয়াইনি, ভয়ে আমার মাথা এলোমেলো। আমিও খালু সাহেবকে তাই বললাম। আমি বললাম, এটা অনিচ্ছাকৃত একটা ভুল। রেশমা খালা মানুষ খুন করার মতো মহিলাই না, অতি দয়াদ্র মহিলা। এটা শুনে কি বলল? খিক খিক করে অনেকক্ষণ হাসলো। তারপর আমি বললাম, এখনো তো তোমার প্রতি খালার গভীর ভালোবাসা, তোমার স্মৃতি রক্ষার্থে গনিমিয়া ইনস্টিটিউট অব মডার্ন আর্ট করবে। শুনে কি বলল? শুনে বলল, এইসব যদি করে তাহলে লাথি মেরে মাগের কোমর ভেঙে ফেলব। ভূত হবার পর খালু সাহেবের ভাষায় খুব অবনতি হয়েছে। স্ত্রীকে মাগে বলা জীবন্ত অবস্থায় ওনার জন্য অকল্পনীয় ছিল।
রেশমা খালা এখন আর চায়ের কাপে চুমুক দিচ্ছেন না, স্থির চোখে তাকিয়ে আছেন। চোখের দৃষ্টি আগের মতো না, অন্যরকম। আমি খালু সাহেবকে বললাম, যা হবার হয়েছে, মাফ করে দেন। ক্ষমা যেন মানব ধর্ম, তেমনি ক্ষমা হচ্ছে ভূত ধর্ম। উনি এক শর্তে ক্ষমা করতে রাজি হয়েছেন। শর্তটা কি? শর্তটা হচ্ছে তুমি তার সমস্ত বিষয় সম্পত্তি দান খয়রাত করবে, স্কুল কলেজে দিবে, এতিমখানা করবে, তার দরিদ্র সব আত্মীয় স্বজনদের সাহায্য করবে। তাহলেই তিনি আর তোমাকে বিরক্ত করবেন না। হিমু, জি খালা। তুই অসম্ভব বুদ্ধিমান। তুই কিছুই দেখিসনি, কারোর সঙ্গে তোর কথা হয়নি, পুরোটা আমাকে বানিয়ে বানিয়ে বলছিস। অন্ধকারে ঢিল ছুঁড়েছিলি, ঢিল লেগে গেছে। কথা দিয়ে তুই আমাকে প্যাচে ফেলেছিস। তোর ধারণা তোর কথা শুনে তার কোটি কোটি টাকা আমি দান খয়রাত করে নষ্ট করব? রাতে ভূত হয়ে আমাকে ভয় দেখায়, তাতে কি হয়েছে? দেখাক যত ইচ্ছা, বদমাইশের বদমাইশ। চুপ থাক হারামজাদা। বিশ্বাস করুন, ওনাকে দেখেছি, এবং আপনি যে ওনাকে মেরে ফেলেছেন এটা উনি ইশারায় আমাকে বোঝালেন। উনি কোনো কথা বলেননি। ভূতদের সম্ভবত কথা বলার ক্ষমতা থাকে না। চুপ, চুপ হারামজাদা। রেশমা খালা ভয়ানক হইচই শুরু করলেন। বাবুর্চি, দারোয়ান, মালি সবাই ছুটে এলো। রেশমা খালা রাগে কাঁপতে কাঁপতে বললেন, এই চোরটাকে লাথি মেরে বের করে দাও। রেশমা খালা কর্মচারীরা ম্যাডামের আদেশ অক্ষরে অক্ষরে পালন করল। শুধু লাথিটা দিল না, লাথির বদলে এমন গলা ধাক্কা দিল যে রাস্তায় উল্টে পড়তে পড়তে কোনো মতে রক্ষা পেলাম। খালার বাড়িতে আমার রেক্সিনের একটা ব্যাগ রয়ে গেল। ব্যাগের ভেতর আমার ইহজাগতিক যাবতীয় সম্পদ, দুটা শার্ট, একটা খুব ভালো কাশ্মীর শাল। শালটা রূপা আমাকে জন্মদিনে দিয়েছিল। আমি হতদরিদ্র মানুষ হলেও বুকে হাত দিয়ে একটা কথা বলতে পারি, ঢাকা শহরে এমন দামি শাল আর কারোরই নেই। গলা ধাক্কার ভেতরে যেদিন শুরু হয়েছে সেদিনের শেষটা কেমন হবে ভাবতেই আতঙ্ক লাগে। বিকেলে বদরুল সাহেবকে নিয়ে ইয়াকুব নামক ইন্ডাস্ট্রিয়ালিস্টের কাছে যাবার কথা। সেখানে কোনো নাটক হবে কে জানে। রূপার সঙ্গে আজ সকালের মধ্যেই আমার দেখা করা দরকার। একমাত্র সেই পারে একদিনের নোটিশে বদরুল সাহেবের জন্য চাকরি ব্যবস্থা করতে। টেলিফোনে রূপার সঙ্গে কথা বলবো না সরাসরি তার বাড়িতে উপস্থিত হব বুঝতে পারছি না। বাদলদের বাড়িতেও একবার যাওয়া দরকার। বাদল এমন কি করেছে যে ইরাকে বারবার আমার খোঁজ দিতে হচ্ছে? রূপাকে বাদলদের বাসা থেকেও টেলিফোন করা যায়। দরজা খুলে দিল ইরা। আমি অসম্ভব ভদ্র গলায় বললাম, কেমন আছেন? ইরা কঠিন চোখে তাকিয়ে আছে। দিন শুরু হচ্ছে গলা ধাক্কায়। কাজে যার সঙ্গে দেখা হবে সেই কঠিন চোখে তাকিয়ে থাকবে, এত আশ্চর্য হবার কি আছে? আমাকে যে লাঠি দিয়ে মারছে না, এই আমার তিন পুরুষের ভাগ্য। বাদল আছে নাকি? আছে। ফুপা ফুপু আছেন? সবাই আছে, আপনি বসুন। ইরা কঠিন মুখে ভেতরে চলে গেল, এমনভাবে গেল যেন বন্দুক আনতে গেছে। ফুপা অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। প্যান্ট পরেছেন, বোতাম লাগানো হয়নি, প্যান্টের বেল্ট লাগানো হয়নি। এই অবস্থাতেই চলে এলেন। আগুন আগুন চোখে তাকালেন। স্বামীর পেছনে পেছনে স্ত্রী, তার চোখেও আগুন। আমি হাসি মুখে বললাম, তারপর খবর কি আপনাদের? সব ভালো? ফুপা ক্রুব্ধ গর্জন করলেন। গর্জন শুনে মনে হচ্ছে খবর ভালো না। আপনাদের আর কারো গলায় কাটা টাটা বিঁধেছে? ফুপা এবার হুঙ্কার দিলেন, ইয়ার্কি করছিস? দাঁত বের করে ইয়ার্কি? আমার অপরাধ কি বুঝতে পারছি না, তবে গুরুতর কোনো অপরাধ যে করে ফেলেছি তা বোঝা যাচ্ছে। এরাও এসেছে, তার চোখে আগে চশমা দেখিনি, এখন দেখি চশমা পরা। ফুপু বললেন, তোকে যে এতবার খবর দেওয়া হচ্ছে আসার জন্য, গায়ে লাগছে না? তোকে হাতি পাঠিয়ে আনতে হবে? এলাম তো। এসে তো উদ্ধার করে ফেলেছিস। ব্যাপারটা কি খোলাসা করে বলুন। কেউ কিছু বলছে না। ভাবটা এরকম, আমি বলবো না, অন্য কেউ বলুক। আমি ইরার দিকে তাকিয়ে আদুরে গলায় বললাম, ইরা, চা খাবো। ইরা এমন ভাব করলো যেন অত্যন্ত অপমানসূচক কোনো কথা তাকে বলা হয়েছে। আমি বললাম,
তুমি যদি চা বানাতে না পারো তাহলে লুৎফার মাকে বলো। ভালো কথা, লুৎফা মেয়েটা কোথায়? এবারও জবাব নেই। ফুপা প্যান্টের বোতাম লাগাচ্ছেন বলে অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকাতে পারছেন না। তাকে বোতামের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। তবে ফুপু তার দৃষ্টি দিয়ে স্বামীর অভাব পূরণ করে দিচ্ছেন। তার চোখে ডাবল আগুন। কথা বলল এরা, কাটা কাটা ধরনের কথা। তার কাছ থেকে জানা গেল লুৎফা মেয়েটা চরের হত্য, এসেই চুরি করা শুরু করেছে। বিছানার তল থেকে টাকা নিচ্ছে, মানিব্যাগ খুলে নিচ্ছে। সবশেষে যা করেছে তা অবিশ্বাস্য। ফুপুর কানের দুল চুরি করে নিজের পাজামার ভাঁজে লুকিয়ে রেখেছে। লাফালাফি করছিল, হঠাৎ পায়জামার ভাঁজ থেকে দুল বের হয়ে এলো। তৎক্ষণাৎ মা মেয়ে দুজনকে বিদায় করে দেওয়া হয়েছে। কাজেই বাড়িতে এই মুহূর্তে কোনো কাজের মেয়ে নেই। আগের মতো চাইলেই চা পাওয়া যাবে না। বাদলের প্রসঙ্গে যা জানা গেল তা কানে দুলের চেয়েও ভয়াবহ। সে গত 10 দিন হলো ইউনিভার্সিটি যাচ্ছে না, দরজা বন্ধ করে ধ্যান করছে। আমি মধুর ভঙ্গিতে ফুপার দিকে তাকিয়ে বললাম, ধ্যান করা তো গুরুতর অপরাধের পর্যায়ে পড়ে না, আপনারা তো আপসেট কেন? ফুপা বললেন, মুগুর দিয়ে এমন বাড়ি দিব যে সব কটা দাঁত খুলে চলে আসবে। ধ্যান করা শেখায়, সাহস কত বড়! যা, ধ্যান কিভাবে করছে নিজের চোখে দেখে আয়। কিভাবে ধ্যান করছে? কাপড় জামা খুলে ধ্যান করছে হারামজাদা। 10 দিন ধরে বিছানার ওপর নেংটো হয়ে বসে আছে। সে কি? আবার বলে সে কি? তুই নাকি বলেছিস ন্যাংটা হয়ে ধ্যান করতে। ধ্যান করা কাকে বলে তোকে আমি শেখাবো। বন্দুক দিয়ে আজ আমি তোকে গুলি করে মেরে ফেলবো। গুরুদেব এসেছে, ধ্যান শেখায়। ফুপু বললেন, তুমি এত হইচই করো না, তোমার প্রেশারের সমস্যা আছে। তুমি অফিসে চলে যাও, যা বলার আমি বলছি। অফিস চুলায় যাক, আমি হিমুকে সত্যি সত্যি গুলি করে মেরে তারপর অফিসে যাব। গুরুদেবকে বের করে দেব। ইরা বলল, হইচই করে তো লাভ হবে না, ব্যাপারটা ভালো মীমাংসা হওয়া দরকার। উনি বাদলকে বুঝিয়ে বলবেন সে এসব না করে, তারপর এ বাড়ি ছেড়ে চলে যাবেন, আর কখনো এ বাড়িতে আসবেন না, এবং বাদলের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবেন না। ফুপা তীব্র গলায় বললেন, যোগাযোগ রাখবে কিভাবে? হারামজাদাকে আমি দেশ ছাড়া করব না? এ ক্রিমিনাল, এ পেস্ট। পরিস্থিতি ঠান্ডা হতে 8 ঘন্টার মতো লাগলো। এর মধ্যে এরা চা বানিয়ে আনলো। ফুপার অফিসের গাড়ি এসেছিল, তিনি আমাকে গুলি করা আপাতত স্থগিত রেখে অফিসে চলে গেলেন। ফুপু ফোঁস করে কাঁদতে বসলেন। ফোঁসফোঁসানির মাঝখানে যা বললেন তা হচ্ছে, এত বড় ধামনা ছেড়ে নেংটো হয়ে বসে আছে, কি লজ্জার কথা। তাকে ঘরে খাবার দিয়ে আসতে হয়, ভাগ্যিস বেশি লোকজন জানে না, জানলে নির্ঘাত পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি করিয়ে আসতো। ইরা আমার দিকে তাকিয়ে মোটামুটি শান্ত ভঙ্গিতেই বলল, আপনি চা খেয়ে দয়া করে বাদলের কাছে যান, তাকে বুঝিয়ে বলুন সে বাস্তব এবং কল্পনা গুলিয়ে ফেলেছে। আমি চায়ের কাপে হাতে বাদলের ঘরে গিয়ে টোকা দিলাম। বাদল আনন্দিত গলায় বলল, কে, হিমু ভাই? হুম। আমি টোকা শুনেই টের পেয়েছি, তুমি ছাড়া এরকম করে কেউ টোকা দেয় না। তুই ধ্যান করছিস নাকি? হুম, হচ্ছে না। দরজা খুল দেখি। বাদল দরজা খুলল। সে যে নগ্ন হয়ে বসেছিল সেটা বোঝা যাচ্ছে। তার কোমরে তোয়ালে জড়ানো, মুখ আনন্দে ঝলমল করছে। তোমাকে দেখে এত আনন্দ হচ্ছে হিমু ভাই, মনে হচ্ছে কেঁদে ফেলবো। তুই মনে হচ্ছে নাগা সন্ন্যাসীর পথ ধরে ফেলেছিস। তুমি একবার বলেছিলে না সব ত্যাগ করতে হবে, আসল জিনিস পেতে হলে সর্বত্যাগী হতে হবে, পোশাক পরিচ্ছদও ত্যাগ করতে হবে। বলেছিলাম নাকি? হ্যাঁ বলেছিলে। ওই স্টেজে তো ঝপ করে যাওয়া যায় না, ধাপে ধাপে উঠতে হয়। ব্যাপারটা হলো সিঁড়ির মতো, লম্বা সিঁড়ি, সিঁড়ির ধাপ পার হয়ে উঠতে হয়। ফস করে জামা কাপড় খুলে ন্যাংটা হওয়াটা কোনো কাজের ব্যাপার না। শার্ট প্যান্ট পরে ফেলবো? অবশ্যই পরে ফেলবি। ইউনিভার্সিটি খোলা না? হ্যাঁ। আজ ক্লাস আছে? আছে। জামা কাপড় পরে ক্লাসে যা। সাবধানে প্রক্রিয়া শিখিয়ে দেব। আস্তে আস্তে উপরে উঠতে হয়, কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না। তুই ন্যাংটা হয়ে বসে আছিস আর এদিকে বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে, এভাবে সাধনা হয়? ঠিকই বলেছ।
ইউনিভার্সিটিতে যেতে বলছো? অবশ্যই। আমার ইউনিভার্সিটি যেতে একেবারে ইচ্ছে করে না। কি ইচ্ছে করে? সারাক্ষণ ইচ্ছা করে তোমার সঙ্গে সঙ্গে থাকি, তোমার সঙ্গে পথে পথে হাঁটি। পাশাপাশি দুভাবে থাকা যায়। স্থূলভাবে থাকা যায়, এই যেমন তুই আর আমি এখন পাশাপাশি বসে আছি। আবার সূক্ষ্মভাবে চেতনার ভেতরও থাকা যায়। তুই যেই ভাববি আমার সঙ্গে আছিস, অমনি তুই আমার পাশে চলে এসেছিস। সাধারণ মানুষ স্থূল অর্থে জীবনকে দেখে, এতেই তারা সন্তুষ্ট। তুই নিশ্চয়ই সাধারণ মানুষ হতে চাস না? না। ভেরি গুড। যা, ইউনিভার্সিটিতে চলে যা। আচ্ছা, যাচ্ছি। হিমু ভাই, তুমি কি আমার একটা রিকোয়েস্ট রাখবে? জাস্ট ওয়ান। তোর একটা না, 1,00,000 রিকোয়েস্ট রাখবো, বলে ফেল। ইরা মেয়েটাকে একটা শিক্ষা দেবে, কঠিন একটা শিক্ষা। সে কি করেছে? তোমাকে নিয়ে শুধু হাসাহাসি করে, রাগে আমার গা জ্বলে যায়। সামান্য ব্যাপারে গা জ্বললে হবে কেন? আমার কাছে সামান্য না, কেউ তোমাকে কিছু বললে আমার মাথা খারাপের মতো হয়ে যায়। হিমু ভাই, তুমি ইরাকে একটা শিক্ষা দাও, ওকে শিক্ষা দিতেই হবে। কি শিক্ষা দেব? ওকেও তুমি হিমু বানিয়ে দাও, মহিলা হিমু, যেন সে হলুদ পাঞ্জাবি পরে রাস্তায় রাস্তায় হাঁটে। মেয়ে মানুষ হয়ে রাত বিরাতে রাস্তায় হাঁটবে, এটা ঠিক না। তাছাড়া এমন একজন ভালো ছাত্রী। বেশ, তাহলে তুমি তাকে এক রাতের জন্য হিমু বানিয়ে দাও, জাস্ট ফর ওয়ান নাইট। দেখি। না, দেখা দেখি না, তোমাকে বানাতেই হবে। তুমি ইচ্ছে করলেই হবে। ফুপু এবং ইরার বিস্মিত চোখের সামনে দিয়ে বাদল কাপড় চোপড় পরে ইউনিভার্সিটিতে চলে গেল। ইরা আমার দিকে তাকিয়ে বলল, আপনি যা করেছেন তার জন্য ধন্যবাদ। এখন দয়া করে এ বাড়িতে আর আসবেন না। আমি বললাম, যদি সম্ভব হয় আপনি দয়া করে নিজেকে বদলাবার চেষ্টা করবেন। আপনাকে আমি কোনো উপদেশ দিতে চাই না, অপাত্রে উপদেশ দেওয়ার অভ্যাস আমার নেই। তারপরে একটা কথা না বলে পারছি না। হলুদ পাঞ্জাবি পরে রাস্তায় হাঁটলেই প্রকৃতিকে জানা যায় না। প্রকৃতিকে জানার পথ হলো বিজ্ঞান। বুঝতে পারছেন? পারছি। পারলে ভালো, না পারলেও ক্ষতি নেই। ফুপু বললেন, ওর সঙ্গে কথা বলিস না এরা, টেলিফোনটা এনে দে, টেলিফোন করে বিদায় হোক। এরা টেলিফোনে এনে দিল। হ্যালো রূপা, আমি হিমু। বুঝতে পারছি। কেমন আছো রূপা? আমি কেমন আছি সেটা জানার জন্য তুমি আমাকে টেলিফোন করনি। তোমার অন্য কোনো উদ্দেশ্য আছে, সেটা বলে ফেলো। রাগ করছো কেন? রাগ করছি না। তোমার ওপর রাগ করা অর্থহীন। যে রাগ বোঝে না তার ওপর রাগ করে লাভ কি? রাগ হচ্ছে মানব চরিত্রের অন্ধকার বিষয়ের একটি। রাগ না বোঝাটা তো ভালো। যে অন্ধকার বোঝে না সে আলো ধরতে পারে না। রূপা, তোমার লজিকের কাছে সারেন্ডার করছি। কি জন্য টেলিফোন করেছো বলো? আমাকে একটা চাকরি জোগাড় করে দাও রূপা। এমন একটা চাকরি যেন ভদ্রভাবে খেয়ে পড়ে ঢাকা শহরে ছোটখাটো একটা বাড়ি ভাড়া করে থাকা যায়। জোগাড় করে দিতে পারবে? এমন কি কখনো হয়েছে যে তুমি আমার কাছে কিছু চেয়েছো আর আমি বলেছি না? হয়নি, এবারও হবে না। আজ দিনের ভেতরে চাকরিটা জোগাড় করে দিতে হবে। সেটা কি করে সম্ভব? তোমার জন্য কোনো কিছুই অসম্ভব না। চাকরিটা কার জন্য? আমার এক বন্ধুর জন্য, অতি প্রিয় একজনের জন্য। নাম বলো। অ্যাপয়েন্টমেন্ট লেটারে তার নাম তো লাগবে। লেখো, বজরুল আলম। চাকরিটা কিন্তু আজকের মধ্যে জোগাড় করতে হবে। চেষ্টা করব। অ্যাপয়েন্টমেন্ট লেটার কি তুমি নিয়ে যাবে? হ্যাঁ, আমি এসে নিয়ে যাব। তুমি কোত্থেকে টেলিফোন করছো, যদি বলতে তোমার কোনো আপত্তি না থাকে? আমি বাদলের বাসা থেকে টেলিফোন করছি। এই নাম্বার তোমার কাছে আছে। এই নাম্বারে টেলিফোন করে আমাকে পাবে না। তারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সবাই তোমাকে বাড়ি থেকে বের করে দেয়? হ্যাঁ, দেয়। এই ভয়ে আমি তোমার কাছে যাই না। কাছে গেলে তুমিও হয়তো বের করে দিবে। রূপা, আমি টেলিফোন রাখি। না, আর একটু কথা বলো, প্লিজ প্লিজ। কি বলবো? যা ইচ্ছা বলো। এমন কিছু বলো যেন। যেন কি? না থাক। আমার আগে রূপা টেলিফোন নামিয়ে রাখলো। আমি ফুপুর কাছ থেকে বিদায় নিলাম, ইরার কাছ থেকে বিদায় নিলাম। ইরা বলল, আপনাকে কঠিন কথা বলেছি, আপনি কিছু মনে করবেন না।
আমি বললাম, আমি কিছু মনে করিনি। আমি নানানভাবে আপনাকে বিরক্ত করার চেষ্টা করেছি, আপনি কিছু মনে করবেন না। আমার ক্ষীণ আশা ছিল মেয়েটা হয়তো বাড়ির গেট পর্যন্ত আমাকে এগিয়ে দেবে। সে এলো না। আশ্চর্য কঠিন এক মেয়ে। আমি এবং বদরুল সাহেব পাশাপাশি বসে আছি। ইয়াকুব আলী আমাদের সামনেই আছেন। আমাদের মাঝখানে বিরাট এক সেক্রেটারিয়েট টেবিলে দুটো টেলিফোন, একটা সাদা, একটা লাল। ইয়াকুব আলী সাহেব রিভলভিং চেয়ারে বসে আছেন। তিনি অসম্ভব ব্যস্ত। আমরা বসে থাকতে থাকতেই 3-4টা টেলিফোন করলেন। তার টেলিফোন করার ধরনটা বেশ মজার। স্থির হয়ে কথা বলতে পারেন না। রিভলভিং চেয়ারে পাক খেতে খেতে কথা বলেন। বদরুল সাহেব খুব উসখুস করছেন। আমি চুপচাপ বসে আছি। ইয়াকুব আলী এক ফাঁকে আমাদের দিকে একটু তাকাতেই বদরুল সাহেব বললেন, ইয়াকুব, ইনি হচ্ছেন আমার ফ্রেন্ড হিমু সাহেব, ওনাকে সাথে করে এনেছি। ইয়াকুব আলী আমার দিকে তাকিয়ে মধুর ভঙ্গিতে হেসে বললেন, চা চলবে? বলে ইন্টারকমে কাকে খুব ধমকতে লাগলেন। আমরা ধমক পর্ব শেষ হবার জন্য চুপচাপ অপেক্ষা করতে লাগলাম। একসময় ধমক পর্ব শেষ হলো। ইয়াকুব আলী অত্যন্ত বিস্ময়ের সঙ্গে কথা বলেন, এ কি, এখনো চা দাওনি? বলেই কর্কশ শব্দে বেল বাজাতে লাগলেন। কিংবা কে জানে, বেল হয়তো মধুর শব্দেই বাজল। তবে আমার কানে কর্কশ লাগলো। বদিল সাহেব বললেন, চা লাগবে না ইয়াকুব? অবশ্যই চা লাগবে। তুমি তোমার বন্ধু নিয়ে এসেছো, ফার্স্ট মিটিং, চা লাগবে না মানে? তারপর কি ব্যাপার? বদরুল সাহেব অস্বস্তির সঙ্গে বলল, তুমি আজ আসতে বলেছিলে। ও আচ্ছা, আজকে আসতে বলেছিলাম। আমার একটা চাকরির ব্যাপারে তুমি বলেছিলে ব্যবস্থা করবে। ইয়াকুব আলী হাসি মুখে বলল, বলেছি যখন তখন অবশ্যই করব। স্কুল জীবনে বন্ধুর সামান্য উপকার করব না তা তো হয় না। বায়োডাটা তো দিয়ে গেছো? হ্যাঁ, 2বার দিয়েছি। আমি দেখেছি। দেখো বদরুল, আপাতত কিছু করা যাচ্ছে না। নো ওপেনিং। যেসব ওপেনিং আছে তোমাকে দেয়া যাবে না। তুমি নিশ্চয়ই পিয়নের চাকরি করবে না। বদরুল সাহেব ক্ষীণ স্বরে বললেন, তুমি আজকের কথা বলছিলে, আমার অবস্থা খুবই ভয়াবহ। ইয়াকুব দার্শনিক ভাব ধরে ফেলে বলল, অবস্থা তো শুধু তোমার একার ভয়াবহ না, পুরো জাতির অবস্থাই ভয়াবহ। বিজনেস বলতে কিছু নেই। প্রতিটি প্রতিষ্ঠান লসে রান করছে। বাইরে থেকে সেটা বোঝা যায় না। ইয়াকুব, আমি তোমার উপর ভরসা করে এসেছিলাম। ভরসা নিশ্চয়ই করবে। ভরসা করবে না কেন? আমি কি করব তোমাকে বলি। আমি আমার বিজনেস কসমেটিক্স লাইনে এক্সপ্যান্ড করছি। আমি মনে মনে ডিসাইড করে রেখেছি তোমাকে সেখানে ম্যানেজারের একটা পোস্ট দিব। সেটা কবে? একটু সময় নেবে। মাত্র জমি কেনা হয়েছে, লোনের জন্য অ্যাপ্লাই করেছি। বিদেশি কোনো ফার্মের সঙ্গে কোলাবোরেশনে যাব। ফ্যাক্টরি তৈরি হবে, তারপর কাজ। তোমাকে অপেক্ষা করতে হবে। সবুরে মেওয়া ফলে, এটা মনে রাখবে। বদরুল সাহেবের হতভম্ব মুখ দেখে আমার নিজেরই মায়া লাগছে। আহা বেচারা, সে বোধ হয় জীবনে এত অবাক হয়নি। এসি বসানো ঠান্ডা ঘরেও ঘামছে। চা চলে এসেছে। ইয়াকুব সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, সিগারেট কি চলে নাকি ভাই? তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন, সিগারেট কি চলে নাকি ভাই? তিনি আমার দিকে সিগারেটের প্যাকেট বাড়িয়ে দিলেন। আমি সিগারেট নিতে নিতে বললাম, বদরুল সাহেবকে চাকরিটার জন্য কতদিন অপেক্ষা করতে হবে? ইয়াকুব সাহেব সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, এক্স্যাক্ট বলা মুশকিল। 3-4 বছর তো বটেই, বেশিও লাগতে পারে। আমি সিগারেট ধরিয়ে লম্বা টান দিলাম। চায়ের কাপে চুমুক দিলাম। হাসি মুখে বললাম, ভাই শুনুন, চাকরি আপনার পক্ষে দেওয়া সম্ভব না এই কথাটা সরাসরি আপনার বন্ধুকে বলে দিচ্ছেন না কেন? বলতে অসুবিধা কি? চক্ষু লজ্জা হচ্ছে? আপনার মতো মানুষের তো চক্ষু লজ্জা থাকার কথা না। ইয়াকুব আলী চশমার ফাঁক দিয়ে আমার দিকে তাকাচ্ছেন। ঠান্ডা মাথায় আমাকে বোঝার চেষ্টা করছেন। আমার ক্ষমতা যাচাইয়ের একটা চেষ্টাও আছে। বদরুল সাহেব বললেন, হিমু ভাই, চলুন যাই। আমি বললাম, চাটা ভালো হয়েছে, শেষ করে তারপর যাই। ইয়াকুব আলী তখনও তাকিয়ে আছেন, তার হাত টেলিফোনের ওপর। আমি তার দিকে একটু ঝুঁকে এসে বললাম, আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কিছু নেই।
আমি নিরীহ একজন মানুষ। আমি যা করতে পারি তা হচ্ছে আপনার মুখে থুতু ফেলতে পারি। এতে আপনার কিছু হবে না, কারণ প্রতিদিন অসংখ্য মানুষ আপনার মুখে অদৃশ্য থুতু ফেলছে। আপনি এতে অভ্যস্ত। থুতু না ফেললেই বরং আপনি অবাক হবেন। বদরুল সাহেব হাত ধরে আমাকে টেনে তুলে ফেললেন। চাপা গলায় বললেন, হিমু ভাই, কি পাগলামি করছেন? ইয়াকুব সাহেব তাকিয়ে আছেন। রাগে তার হাত কাঁপছে। সম্ভবত কি করবেন সেই সিদ্ধান্ত নিতে পারছেন না। আমি তার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, ভাই, আপনি আমাকে ভালো করে চিনে রাখুন। আমার নাম হিমু। আমি কাউকে সহজে ছেড়ে দিই না, আপনাকেও ছাড়বো না। বদরুল সাহেব আমাকে টেনে ঘর থেকে বের করে ফেললেন। সিঁড়ি দিয়ে নামার সময় আমি বললাম, বদরুল সাহেব, আপনি মেসে চলে যান। আমি একটা কাজ ছেড়ে মেসে আসছি। তারপর দুজন একসঙ্গে আপনার দেশে রওনা হয়ে যাব। আমার সঙ্গে তো টাকা পয়সা কিছুই নেই। একটা ব্যবস্থা হবে। আপনার কি মেসে ফিরে যাওয়ার মতো রিক্সা ভাড়া আছে? জি না। রাত 10টার আগে আমি অবশ্যই পৌঁছে যাব। বদরুল সাহেব পকেট থেকে রুমাল বের করে চোখ মুছতে মুছতে বললেন, কি ইচ্ছে করছে জানেন হিমু ভাই? ইচ্ছে করছে একটা চলন্ত ট্রাকের সামনে লাফ দিয়ে পড়ে যাই। ট্রাকের সামনে লাফ দিয়ে পড়তে হবে না। আপনি মেসে চলে যান, আমি আসছি। হিমু ভাই, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। আমি লক্ষ্য করলাম ভদ্রলোক সত্যি হাঁটতে পারছেন না। পা কাঁপছে, মাতালের মতো পা ফেলছেন। আমি বললাম, চলুন, আপনাকে মেসে পৌঁছে দিয়ে তারপর যাই। আমার কাজটা সেরে আসি। হাত ধরুন তো দেখি। দেশে গিয়ে আমি আমার স্ত্রীকে কি বলবো, মেয়েগুলিকে কি বলবো? কিছু বলতে হবে না, এতে জড়িয়ে ধরবেন, এতেই তারা খুশি হবে। ভাই, চোখ মুছুন তো। আমি বদরুল সাহেবকে মেসে নামিয়ে দিয়ে গেলাম রূপার কাছে। আমি নিশ্চিত সে একটা ব্যবস্থা করে রেখেছে। আমি তার হাত থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নেব, 1000 খানিক টাকা নেব, কিছু মিষ্টি কিনব, বদরুল সাহেবের ছোট মেয়েটার জন্য একটা বাংলা ডিকশনারি কিনব। মেয়েটা বড্ড বানান ভুল করে। মুখস্থর মতো সহজ বানান ভুল করলে চলবে কেন? এইসব উপহার নিয়ে রাতের ট্রেনে রওনা হব বন্ধুর বাড়িতে। বন্ধু পত্নীর মেথি দিয়ে রাধা মাংস খেতে হবে। মাছের পোনা পাওয়া গেলে সজনে পাতা এবং পোনার বিশেষ প্রিপারেশন। মেসের ম্যানেজার আমাকে দেখে ছুটে এলো। তার ছুটে আসার ভঙ্গি বলে দিচ্ছে বিশেষ কিছু ঘটেছে। সেই বিশেষ কিছুটা কি? দুঃসংবাদ না সুসংবাদ? রূপা কি মেসে আমার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার হতে অপেক্ষা করছে, নাকি বদরুল আলম ভয়ঙ্কর কোনো কাণ্ড করে বসেছেন, সিলিং ফ্যানে ঝুলে পড়েছেন? ম্যানেজার হড়বড় করে বলল, স্যার, আপনি মেডিকেল কলেজ চলে যান। কেন? বদরুল সাহেবের অবস্থা খুবই খারাপ। কি হয়েছে? চুপচাপ বসেছিলেন, তারপর খুব ঘামা শুরু করলেন। কয়েকবার আপনার নাম ধরে ডাকলেন, তারপর শুয়ে পড়লেন। আমরা দৌড়াদৌড়ি করে হাসপাতালে নিয়ে গেলাম। অ্যাম্বুলেন্স পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না। রিকশায় করে নিতে হয়েছে। হাত পা একেবারে ঠান্ডা। আমি হাসপাতালের সিঁড়িতে চুপচাপ বসে আছি। রূপা তার কথা রেখেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়েছে। আমাকে না পেয়ে ইরার হাতে দিয়ে এসেছে। এরা সেই চিঠি নিয়ে প্রথমে গেছে আমার মেসে। সেখানে সব খবর শুনে একাই রাত 11টার দিকে এসেছি হাসপাতালে। বদরুল সাহেবের জন্য খুব ভালো একটা চাকরির ব্যবস্থা করেছে রূপা। 8,000 টাকার মতো বেতন, কোয়ার্টার আছে। বেতনের 7% কেটে রাখবে কোয়ার্টারের জন্য। রাত 12টার দিকে বদরুল সাহেবের অবস্থা কি খোঁজ নিতে গেলাম। ইরাও এলো আমার সঙ্গে সঙ্গে। ডাক্তার সাহেব বললেন, অবস্থা ভালো না, জ্ঞান ফিরেনি। জ্ঞান ফেরার সম্ভাবনা কি আছে? 50-50 চান্স। আমি বললাম, ডাক্তার সাহেব, এটা একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনার কাছে রাখুন। যদি জ্ঞান ফিরে ওনার হাতে দেবেন, যদি জ্ঞান না ফিরে ছিঁড়ে কুচি কুচি করে ফেলবেন। আমি হাসপাতাল থেকে বের হচ্ছি। এখন কাটায় কাটায় রাত 12টা, 0 আওয়ার। আমার রাস্তায় নামার সময়। ইরা বলল, কোথায় যাচ্ছেন? আমি ক্লান্ত গলায় বললাম, কোথাও না, রাস্তায় হাঁটবো। আপনার বন্ধুর পাশে থাকবেন না? না। ইরা নিচু গলায় বলল, হিমু ভাই, আমি আপনার সঙ্গে হাঁটতে পারি, শুধু একটা রাতের জন্য। আমি বললাম, অবশ্যই পারো।
এরা অস্পষ্ট স্বরে বলল, আপনাকে যদি বলি আমার হাত ধরতে, আপনি রাগ করবেন? আমি শান্ত গলায় বললাম, আমি রাগ করব না, কিন্তু এরা, আমি তোমার হাত ধরব না। হিমুরা কখনো কারো হাত ধরে না। গল্পের আসবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সমগ্র থেকে এবং হিমু। আসছিল এই চতুর্থ পর্ব, অর্থাৎ শেষ পর্ব। আমার এই গল্প পাঠ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করে পাশে থাকবেন, নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।